আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। দীর্ঘ 1 বছরের বেশি সময় কারাবন্দী থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। বুধবার রাত 10:15টার দিকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়ে রাতেই নারায়ণগঞ্জে ফেরেন তিনি। পুলিশ জানায় আইভীর বিরুদ্ধে থাকা 12টি মামলায় উচ্চ আদালতের দেয়া জামিন বহাল থাকার পর প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে তাকে মুক্তি দেয়া হয়। কারাগার থেকে বাড়ি ফিরে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান আইভী। বিচার বিভাগের প্রতি অসম্ভব কৃতজ্ঞতা এবং আমি বর্তমান সরকারের প্রতি আমার ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমি চাই যে সকলকে নিয়ে মানবিক সরকার গঠিত হোক এবং জেলে আমার মতো আরও অনেক মায়েরা আছে তারা নিরপরাধ। আশা করি সরকার তাদের প্রতিও সদয় হবে। মশা নিধনের কৌশল শিখতে চট্টগ্রাম সিটি মেয়র সহ একটি দল যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিলে প্রধানমন্ত্রী এতে সম্মতি জানাননি। এ বিষয়ে চট্টগ্রামের সাধারণ মানুষ কি বলছেন তাই জানবো এবারে। নিধনের কৌশল শিখতে চট্টগ্রাম থেকে সিটি মেয়র সহ 6 কর্মকর্তা যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি ছিল, কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বাক্যের বার্তা এলো না। মশক নিধনের কৌশল শিখতে যুক্তরাষ্ট্রে যাওয়ার দরকার নেই। দেশের যে কোনো ডোবার পারে 2 থেকে 3 ঘন্টা বসলেই নতুন নতুন উদ্ভাবনী কৌশল শেখা যাবে। চট্টগ্রামের সাধারণ মানুষ যারা দীর্ঘদিন ধরে মশার কামড়ে অতিষ্ঠ, চলুন শুনি তারা কি ভাবছেন এই বিষয় নিয়ে। আমি তো কিছু বুঝি না। এটা শিখবে, এটা শিখার জন্য কি যুক্তরাষ্ট্রে যাইতে হবে? এই পরিকল্পনা করে মানে কি এগুলো কি বুঝায় বাংলাদেশের মানুষকে? যাও দরকার কি? আমার বাংলাদেশে উন্নতি আছে, উন্নতি এখানে করো, বাংলাদেশেও করো, ওখানে যাও দরকার কি? পারিপার্শ্বিক যে ড্রেনেজ ব্যবস্থাগুলো আছে সেইগুলো সিটি কর্পোরেশন দেখবে বা সমাজের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা দেখবে সেটা কিভাবে পরিষ্কার করা যায়। সেইটার জন্য যেখানে আমাদের স্যাটেলাইট বাইরে চলে গেছে সেখানে মশা মারার বিষয় শেখার জন্য বা জ্ঞান অর্জনের জন্য যে দেশের বাইরে যেতে হবে, এটা নিতান্তই হাস্যকর বিষয়। সামান্য মশা নিধনের জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে এটার উপরে আবার প্রশিক্ষণ নিয়ে আসতে হবে, এটা কেমন না বিষয়টা? এটা মানে মশা মারার জন্য বিদেশ যাইতে হয় না, দেশে পদ্ধতি আছে ওইগুলো ব্যবহার করলে ঠিক মতন যদি করে ব্যবহার তাহলে তার বিদেশ যাওয়া লাগে না। কেন প্রয়োজন কি? এত বড় একটা খাল আছে, এখানে মশা কিভাবে উৎপন্ন হচ্ছে না হচ্ছে এখানে আসলে তো মানুষ দেখতে পারে কোথা থেকে হচ্ছে, কারা এই ড্রেনগুলোতে মশা উৎপাদনের জিনিসপত্র কারা যোগান দিচ্ছে সেটা দেখলে তো হয় সিটি কর্পোরেশন। অত ফ্লোরিডা যাওয়া দরকার নাই তো। আমার মনে হয় না এই যুক্তরাষ্ট্রে গিয়ে কৌশল শিকার কোনো কিছু আছে, সেটা এখানে ভার্চুয়াল করা যায়। আপনি যুক্তরাষ্ট্রে না গিয়ে কস্টিংটা মিনিমাইজ করে এখানে ভার্চুয়াল করেও এটা অর্গানাইজ করা যায় বা এটা নিয়ন্ত্রণ কিভাবে কৌশলগত বিষয়গুলো শিক্ষা যায়। সঠিক নিয়মে মশার ওষুধ ছিটানো, দেশের মেধাবীদেরকে কাজে লাগিয়ে নতুন নতুন উদ্ভাবনী কৌশল বের করে যদি মশা সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায় তাহলে চট্টগ্রামের মানুষকে মশার উপদ্রব থেকে রক্ষা করা যাবে, এমনটাই মন্তব্য করেছেন সাধারণ মানুষ। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় আজ অনুষ্ঠিত হবে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক শুনানি। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই শুনানি হওয়ার কথা রয়েছে। আদালতে 2 পক্ষ তাদের চূড়ান্ত বক্তব্য তুলে ধরবেন। যুক্তিতর্ক শেষে এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করবে ট্রাইব্যুনাল। এর আগে গতকাল অভিযুক্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী আত্মপক্ষ সমর্থন করেন। নিজের দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চান সোহেল রানা, তবে দোষ অস্বীকার করেন তার স্ত্রী স্বপ্না খাতুন। এ বিষয়ে জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মাহিদুর রহমান, কথা বলবো তার সঙ্গে। মাহিদুর, আমাদের জানাবেন শুনানি কি শুরু হয়েছে কিনা? সুমন, আপনি প্রতিবেদনে যেমনটি বলছিলেন যে আজকে শুনানির জন্য কিন্তু যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য রয়েছে এবং পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বেলা 11টা বা তার কিছুক্ষণ পরেই কিন্তু আজকের এই মামলার কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যে কিন্তু এই মামলার যে মূল 2 আসামি
অর্থাৎ সোহেল এবং স্বপ্না খাতুন, তাদের দুইজনকেই কিন্তু প্রিজন ভ্যানে করে এখানে এজলাস কক্ষে রাখা হয়েছে এবং 11টার পরই এই কার্যক্রম শুরু হবে। তার আগে আমি একটু বলে রাখি যে আজকে যে যুক্তিতর্ক এবং যুক্তি খণ্ডন এই রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষ এই উভয় পক্ষের তাদের যে সাক্ষ্য দিয়েছেন, এই সাক্ষ্যের ওপর কিন্তু আজকে যুক্তি এবং যুক্তি খণ্ডন অনুষ্ঠিত হবে। তারপরে কিন্তু আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মামলার কিন্তু রায়ের জন্যে একটা দিন ধার্য হতে পারে আজকে। অর্থাৎ এই মামলা কিন্তু একেবারেই শেষ পর্যায়ের দিকেই চলে এসেছে, প্রত্যেকটা ধাপ পেরিয়ে কিন্তু এখন এই মামলা আজকেই এই রায়ের দিন ধার্য হতে পারে। তবে আমরা যতটুকু কথা বলে জেনেছি যে আগামী সপ্তাহের শুরুর দিকেই, রবিবার অথবা সোমবারের দিকেই কিন্তু রায়ের একটা দিন ধার্য হতে পারে। অর্থাৎ এই রায়ের মাধ্যমে কিন্তু শেষ হবে এই মামলার কার্যক্রম। আমরা আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষ উভয় পক্ষের আইনজীবীদের সাথেই কথা বলেছি, সাক্ষীদের সাথেও কথা বলেছি। তারা কিন্তু আমাদেরকে, যেমন রাষ্ট্রপক্ষ কিন্তু আমাদেরকে জানিয়েছে যে এখানে আসামি যেভাবে তার যে দোষ স্বীকার করেছে আদালতের সামনে, এই দোষ স্বীকারের কারণে কিন্তু তার সর্বোচ্চ যে সাজা, এই সর্বোচ্চ সাজা তারা দাবি করেছেন। এবং রামিসার বাবা মা, আত্মীয় স্বজন এবং যারা সাক্ষী দিয়েছেন তারাও কিন্তু সর্বোচ্চ সাজাই দাবি করেছেন। অন্যদিকে গতকালকে আপনি যেমনটি বলছিলেন প্রতিবেদনে যে গতকালকে আত্মপক্ষ সমর্থনে কিন্তু যে আসামি সোহেল কিন্তু তিনি তার দোষ স্বীকার করেছেন। অপরদিকে তার স্ত্রী যে স্বপ্না খাতুনের ব্যাপারে কিন্তু তিনি বলেছেন যে সে একেবারেই নির্দোষ। এই সাথে তিনি বলেছেন যে তার একটি ছেলে আছে, এই বিবেচনায় তাকে ক্ষমা করে দেয়া হোক। তিনি কিন্তু খালাসও চেয়েছেন। আমি যদি আপনাকে আরেকটু বলে দিতে চাই যে বারবার আমরা দেখছি যে এই সোহেলের মুখে একটি চরিত্র, যে ডলার নামের একটি চরিত্র বারবার ফুটে আসছিল। এই ডলারের নামেও আমরা কথা বলেছি রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সাথে এবং অনেকের সাথে। তারা কিন্তু বলেছে যে তিনি এই ঘটনাকে বিলম্ব করার জন্য, এই বিচার কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার জন্যে ইনি এই ডলারের যে চরিত্রটি এটি বারবার জাতির সামনে তুলে আনছেন। তিনি চাচ্ছেন যে এই পুনঃ তদন্তের নামে এই যে বিচার কার্যক্রম, এই বিচার কার্যক্রমটিকে বিলম্বিত করার জন্য এবং প্রশ্নবিদ্ধ করার জন্য। আমাদেরকে কিন্তু পুলিশরাও জানিয়েছে যে তারা তদন্ত প্রতিবেদনে কিন্তু এই ডলার নামের কোনো চরিত্রই খুঁজে পাননি। হয়তোবা তার সাথে কোনো পূর্ব শত্রুতার জেরে, ডলারের সাথে তার পূর্ব শত্রুতার জেরে কোনো ধরনের তার থাকতে পারে, সেই কারণেই তিনি তার নাম বারবার বলছেন। কিন্তু এই মামলায় তদন্ত কর্মকর্তা বলেছেন যে ডলার নামের কারো কোনো এখানে সংশ্লিষ্টতা নেই। তবে আজকে যে বেলা 11টার পরে যে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে, এই শুরু হলেই পরে আমরা জানতে পারবো যে রায়ের দিন কবে নির্ধারণ হবে। তো এই ছিল আপাতত আমার কাছে সর্বশেষ তথ্য। সুমনা। মাহিদুর, ধন্যবাদ আপনাকে। সুনামগঞ্জে বেড়েছে পর্যটকদের সমাগম। হাওর আর পাহাড়ের মনোমুগ্ধকর সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ভিড় করছেন পর্যটকরা। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের জন্য পরিচিত সুনামগঞ্জ। পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানিতে টইটুম্বুর হয়ে উঠেছে নদী আর হাওর, যা দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। শহরে থাকি তো এরকম নেচারের কাছে আসা হয় না, তো এই জন্যই আসা। তো এই চেঞ্জ অফ পেসটা খুব ভালো লাগছে। খুবই সুন্দর লাগতেছে, সুন্দর পাহাড় বেয়ে নদী বয়ে গেছে, নীলাভ জলরাশি দেখে আমাদের খুব ভালো লাগছে। আসলে পরিবেশটা অসাধারণ, খুবই ভালো লাগছে। চারদিকে অনেক সবুজ, প্রত্যেকটা জায়গার অনেক আলাদা আলাদা সৌন্দর্য আছে। খুবই একটা স্বর্গীয় পরিবেশ অনুভূতি আমার মধ্যে কাজ করছে। মনে হচ্ছে পেশাগত কর্মক্লান্তি ভুলে আমি আবার নতুন করে মানসিক শক্তি পাচ্ছি যে আমি ফিরে যেয়ে আরো বেশি উদ্যমী মানুষ হব। এরই মধ্যে জমে উঠতে শুরু করেছে হাউসবোট ব্যবসাও। পর্যটকদের জন্য বাড়ানো হয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা। এখন হচ্ছে হাওরে আসার সেরা সময়, আর হাওরে হচ্ছে এখন পর্যাপ্ত পানি এসেছে, আর নীলাদ্রির হচ্ছে যে বৃষ্টির পরে যে সৌন্দর্য রূপটা দেখা যায় ওইটা খুব সুন্দর করে ফুটে উঠেছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে জেলা পুলিশ। বিভিন্ন স্পটে বাড়ানো হয়েছে নজরদারি ও টহল কার্যক্রম। আমাদের সুনামগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে আমরা তাদের নিরাপত্তার জন্য আমাদের পুলিশ সবসময় টহল থাকবে। বিশেষ করে আমরা চেকপোস্ট এবং থানাগুলোতে আমরা তাদের নিরাপত্তা যাতে নির্বিঘ্নে তারা চলাফেরা করতে পারে এজন্য আমাদের পুলিশ নিয়োজিত আছে। স্থানীয়দের আশা, পর্যটকদের এই আগমন জেলার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। চলতি সপ্তাহ থেকে কোরবানির চামড়া কিনতে শুরু করবে দেশের ট্যানারিগুলো। ট্যানারি মালিকরা বলছেন সরকার নির্ধারিত দামেই তারা এসব চামড়া কিনবেন।
এদিকে সারা দেশ থেকে এবছর প্রায় ৭০ লাখ পিস কোরবানির চামড়া সংগ্রহ করা সম্ভব হবে বলে আশা করছে কাঁচা চামড়া ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন। প্রতিবার কোরবানির ঈদ এলেই সারা দেশের ৪০ থেকে ৫০% কাঁচা চামড়া সংগ্রহ করা হয়। এবারও রাজধানীর পোস্তা সহ সারা দেশে কাঁচা চামড়া সংগ্রহ করেছেন মৌসুমি ব্যবসায়ী সহ সব ধরনের ব্যবসায়ীরা। চামড়া পরিষ্কার আর লবণ মাখানোর পর সংরক্ষণের জন্য আড়তগুলোতে রাখা হয়েছে এসব কাঁচা চামড়া। সপ্তাহখানেকের মধ্যেই রক্ত পানি ঝরে যাবে। এরপর থেকে এসব চামড়া কেনা শুরু করবেন ট্যানারি মালিকরা। ব্লাডটা সার্কুলেট করার পর ঝরে যাওয়ার পর আগামী সপ্তাহে ট্যানারি মালিকরা আসবে। আসার পরে ট্যানারি মালিকরা এটা আড়তদারের সাথে সমঝোতা করে কিনে নিয়ে যাবে তারা। এদিকে ঢাকার ভেতরে গরুর চামড়া ৬২ থেকে ৬৭ টাকা আর ঢাকার বাইরে ৫৭ থেকে ৬২ টাকা দাম বেঁধে দিয়েছে সরকার। এ দামেই চামড়া কিনবেন বলে জানিয়েছেন ট্যানারি মালিকরা। কোয়ালিটি যদি ঠিক থাকে এবং আপনার সেটা কাঙ্ক্ষিত দামটা পাবে, আমরা মনে করি যে এটা ধাপে ধাপে আসবে এবং এটা ২-৩ মাস সময় নিয়ে আপনার কিন্তু এই চামড়াগুলো ট্যানারি শিল্পে ঢুকবে। ঢাকা সহ সারা দেশের আড়ত থেকে একযোগে চামড়া সংগ্রহ করা হবে বলে জানান শিল্প মালিকরা। ঈদের চামড়ার সংগ্রহ প্রক্রিয়াকরণ শেষে আগামী ৬-৭ দিন পর থেকে ট্যানারি মালিকরা কিনতে শুরু করবেন এসব চামড়া। সারা বছর ধরে চামড়ার আড়তে চলবে এসব চামড়ার কেনাবেচা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গত রাতে বিমান হামলায় ৪ শিশু সহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। আল জাজিরা জানায় গাজা সিটির বিভিন্ন এলাকায় ৪টি সমন্বিত বিমান হামলা চালানো হয়। এতে কয়েকটি স্থানে ভয়াবহভাবে আগুন ছড়িয়ে পড়ে। দগ্ধ হন নারী ও শিশু সহ বহু মানুষ। এদিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক আলোচনার পর শর্ত সাপেক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। তবে এই যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর হওয়ার নির্ভর করছে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর হামলা বন্ধের উপর। বুধবার দুই দেশের যৌথ বিবৃতির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। শর্ত হিসেবে হিজবুল্লাহকে তাদের হামলা স্থায়ীভাবে বন্ধ করা এবং দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকা থেকে সরে যাওয়ার কথা বলা হয়েছে। নারী সাফ চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয় শিরোপার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। বুধবার ভারতের গোয়ায় প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারায় লাল সবুজের প্রতিনিধিরা। আগামী ৬ জনের ফাইনালে প্রতিপক্ষ ভারত। দ্বিতীয় সেমিতে স্বাগতিকরা ১-০ গোলে হারায় ভুটানকে। এই কিক অফ দিয়ে প্রথম ম্যাচে প্রথম মিনিটে ম্যাচ শেষে বাংলাদেশের উল্লাসটা শুরুতে ম্লান হতে বসেছিল। পাটলারের শিষ্যদের চাপে ফেলে ২৩ মিনিটেই এগিয়ে যায় নেপাল। কর্নার থেকে গোল করেন গীতা রানা। নেপালকে প্রথম গোল। এরপর যেন আরও গুটিয়ে যায় বাংলাদেশ। তবে প্রথমার্ধে যোগ করার সময় ঋতুপর্ণা করলেন এক দুর্দান্ত গোল। কর্নার থেকে সরাসরি বল জালে ঢোকান উইঙ্গার, যাকে ফুটবলের ভাষায় বলে অলিম্পিক গোল। দ্বিতীয়ার্ধে বর্তমান চ্যাম্পিয়নরা যেন আরও জেগে ওঠে। খেলা ৯৩ মিনিটে আসে সেই মাহেন্দ্র খন। শামসুন নাহারে বুদ্ধিদীপ্ত পাস আর জটলার মধ্য থেকে সাগরিকা দুর্দান্ত প্রচেষ্টায় ফাইনালে নাম লেখা হয়ে যায় বাংলাদেশের। একে অপরকে প্রথমে জড়িয়ে ধরেছিলেন। ম্যাচ শেষে টিম বাস ধরার আগে বেশ উচ্ছ্বসিত দেখা গেল মারিয়া মান্দার দলকে। আমরা প্লেয়াররা সবাই যারা খেলেছে, যারা এবং সাবস্টিটিউট ছিল, তারাও নেমে 120% দিয়ে খেলেছে। আমাদের বিশ্বাস ছিল যে আমরা 90 মিনিট আমরা আমাদের সর্বোচ্চ দিলে অবশ্যই রেজাল্ট বের হবে। তো আসলে সেটা আমাদের কপাল ছিল, তো আমরা আসলে সেটা বেরিয়ে আসতে পারছি। খেলায় পিছিয়ে পড়েও মেয়েদের প্রত্যাবর্তনে সন্তুষ্ট দলের প্রধান কোচ। কোনো ম্যাজিক নয়, চাপে থেকেও মেয়েরা পারে সেটা দেখিয়ে দিল। এখন সময় সামনে তাকানোর, নিজেদের প্রমাণ করার এর চেয়ে ভালো সুযোগ আর হবে না। এই জয় ডিফেন্ডার শিউলি আজিমের সদ্য প্রয়াত মাকে উৎসর্গ করেছে বাংলার মেয়েরা। সব সমালোচনাকে পেছনে ফেলে অবশেষে সাফের ফাইনালে বাংলার মেয়েরা। হ্যাট্রিক শিরোপা জয় যে মিশন, তার থেকে আর একটি ধাপ দূরে পিটা পাটলার শিষ্যরা। হয়তো ৬ জুন এই ফর্তদা স্টেডিয়ামে হবে সেই উৎসব। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, জওহরলাল নেহরু স্টেডিয়াম, গোয়া, ভারত। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।